রাতের আকাশের মেঘ বোঝা যাচ্ছে না কিছু। চারিদিক এমনিও অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারিদিকে শীতল আবহাওয়া বয়ে যাচ্ছে, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ইঝান পদ্মের দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে ইঝান ভালো করেই বুঝতে পারছে। পদ্মের কেঁপে ওঠা দেখে নিঃশব্দে ইঝান হাসছে। পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলেছে, আমার ভীষণ ভয় করছে। বলে পদ্ম জড়িয়ে ধরেছে ইঝানকে। ইঝান খুব হালকাভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু পদ্ম খুব জড়সড় জড়িয়ে ধরেছে। বোঝাই যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ইঝানের বুক সমেত। ইঝান মনে মনে বলল, বয়সও ছোট, উচ্চতাও। আচ্ছা, ইঝানের এমন কেন লাগছে? পিচ্চি একটা মেয়ের সংস্পর্শে এসে। ইঝানের জীবনের প্রথম নারী পদ্ম। কিছুক্ষণ বাদে ইঝান ছেড়ে দিল পদ্মকে। পদ্ম হকচকিয়ে গেল। লজ্জায় সে ওখান থেকে চলে আসছে। বেশি চিন্তা ভাবনা করতে পারে না পদ্ম। তবে ওই সময়ের মুহূর্তটা মনে পড়তেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। ইস কি লজ্জা! পদ্ম ঘুমিয়ে পড়েছে। ইঝান রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত ইঝান লিভিং রুমের সোফায় কাটিয়ে দিল। মন চাচ্ছে না রুমে যেতে, তাই ওখানেই শুয়ে পড়ল। সকাল 7টা। আজ শুক্রবার, ইঝানের ছুটি। হসপিটালে যেতে হবে না তার, তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি। মূলত শুক্রবার ইঝান একটু বেশি ঘুমায়। ইঝান ঘুমাচ্ছে। মনিরা শেখ ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় ঘুমাচ্ছে। মনিরা শেখের বেশ খারাপ লাগছে। হয়তো ইঝান পদ্মকে মেনে নিতে পারেনি, তাই রুমে না শুয়ে এখানেই সোফায় শুয়েছে। আজই তিনি ইঝানের সাথে কথা বলবেন, তারপর তার একটা ব্যবস্থা তিনিই করবেন। ইঝানের ঘুম ভেঙেছে 8টায়। ইঝান উঠে তার রুমে গেল। আশ্চর্য, আজ রুমে পদ্মকে দেখেনি ইঝান। ফ্রেশ হয়ে আসলো নিচে। প্রতিবারের মতোই ইঝানের বাবা হুমায়ুন শেখ টিভি দেখছেন আর চা খাচ্ছেন। ইঝান তার বাবার পাশের সোফায় বসলো। ইদানিং হুমায়ুন শেখ ইঝানের সাথে কথা বলছে না, কিন্তু ইঝান তো তার কথা রেখেছে। তাও কেন এত তেজ দেখাচ্ছে ইঝান বুঝছে না। পদ্ম কফি নিয়ে এসেছে ইঝানের জন্য। পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম। আপনার কফি। ইঝান মাথা তুলে পদ্মকে দেখল। মাথা নিচু করে পদ্ম কফি নিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। পদ্ম ইঝানের দিকে তাকাচ্ছে না। ইঝান কফিটা হাতে নিল। পদ্ম ইঝানের হাতে কফি দিয়ে রান্নাঘরে চলে আসলো। আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মনিরা শেখের কাছে। তিনি পদ্মকে কফি বানিয়ে শিখিয়ে দিয়েছেন। যে কফিটা পদ্ম বানিয়েছে সেটাই আবার উনি ইঝানের জন্য পদ্মের হাত দিয়েই পাঠালেন। প্রথমে তো বলেছিল বিয়ে করবে না, বিয়ে না করলে ওই সময় কে কফি বানিয়ে এনে খাওয়াতো। হুমায়ুন শেখ টিভির দিকে তাকিয়ে কথাটি বলল ইঝানকে। এই বাসায় থাকলে এমনিও সকালে তার মা কফি বানিয়ে দেয় তাকে। তার ফ্ল্যাটে থাকলে নিজে বানিয়ে খায়। কিন্তু ইঝান কোনো ভ্রুক্ষেপ করল না হুমায়ুন শেখের কথায়। সে জানে তার বাবা তাকে খোঁচা দিয়ে কথাটি বলেছে, আর অকারণে তার কথা বলা পছন্দ না। খুব কম সময় এইসব অযুক্তিযুক্ত কথার উত্তর দেয় ইঝান। সে নিজের মতো কফি খাচ্ছে আর ফোন দেখছে। এরই মাঝে পদ্মের মা কল দিয়েছে। পদ্ম যেহেতু রান্নাঘরে, তাই ফোনটা নিয়ে ওখানেই গেল। পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে বলল কথা বলতে। পদ্ম কিছুক্ষণ কথা বলল তার মায়ের সাথে। কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠ আটকে আসছিল, চোখে পানি টলমল করছিল। এটা বেশ খেয়াল করলো ইঝান। কথা বলা শেষে পদ্ম ফোনটা দিয়ে দিল ইঝানকে। ইঝান তার মাকে বলছে, মা, আমার তো কাল রাতে যাওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। আজ নাস্তা করার পর চলে যাব। তোর সাথে আমার কিছু কথা আছে ইঝান। পদ্ম, তুমি একটু এই দিকটাই থাকো, আমি আসছি একটু পর। পদ্ম মাথা নাড়ালো। ইঝান পদ্মের দিকে তাকালো। মনিরা শেখ ইঝানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল। শোন ইঝান, তুই সত্যি সত্যি কথা বলবি। আমি যা যা বলবো তুই শুধু সোজা সাপটা উত্তর দিবি। ইঝান বেশ বিরক্ত হলো মায়ের কথায়। ইঝানের চোখে মুখে একরাশ বিরক্তি। মা, তুমি কি জানো না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? সেটা তো আমি জানি। আচ্ছা, তুই কি পদ্মকে মেনে নিতে পারিসনি কোনোভাবে? ইঝান ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি? এই যে তুই তো বলেছিস ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ করিস না, তাহলে কেন বলছিস এখন? তুমি আসলে কি বলতে চাচ্ছ সেটা বলো। আমি বলতে চাইছি, তোর কি পদ্মকে পছন্দ হয়নি?
ওকে মেনে নিতে পারিসনি? আজ সকালে দেখলাম তুই সোফায় শুয়ে আছিস। কেন ইঝান, কেন? তুই শুধু একবার বল তুই মেনে নিতে পারিসনি। মনিরা শেখ বেশ ব্যস্ত হয়ে গেছেন। ইঝান শান্ত গলায় উত্তর দিল, আচ্ছা আমি যদি বলি মেনে নিতে পারিনি তাহলে কি হবে? মনিরা শেখ থমকে গেছেন ইঝানের কথা শুনে। এটা বলতে পারিস না তুই? মেয়েটার কি হবে ভেবে দেখ একবার। ইঝান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরল। বলেছি মেনে নিতে পারিনি, এটা তো বলিনি যে মেনে নেওয়ার চেষ্টা করব না। মুনিরা শেখ এবার খেপে গেলেন, সোজা সাপটা বলতে পারিস না? আরে মা শান্ত হও তো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেওয়ার চেষ্টা করব এবং ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। ছেলের কথায় মুচকি হাসলেন মুনিরা শেখ। তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথা অবজ্ঞা করবেন না। ইঝান তার বেশ শখের একটা ছেলে বলতে গেলে। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। প্রথমে ছেলের কথা বুঝতে না পেরে একটু রেগে গিয়েছিলেন বটে। মা, তোমাকে তখন কি বললাম মনে নেই? আমার যে আজ ফ্ল্যাটে ফিরতে হবে। হ্যাঁ, পদ্মকে নিবি তোর সাথে? এক কথা আর কতবার বলতে হবে বলো তো? নিবি কি না সেটা বল। হ্যাঁ, ওকে আমার সাথেই নিব, যেখানে যাই নিয়ে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলল ইঝান। আর শোন, আমিও যাব তোদের সাথে। পদ্ম তো নতুন, তাই ওকে একেবারে সব শিখিয়ে দিয়ে আসবো, বুঝেছিস? আচ্ছা, নাস্তা খেয়ে রেডি হয়ে থাকবে। আর ওকে বলে দিও যেন রেডি হয়ে থাকে। 1 মিনিট লেট করব না, কিন্তু মনে রেখো। আচ্ছা বাবা, বুঝেছি। এতপর নাস্তা করে সবাই ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মকে ইজনিয়া রেডি করিয়ে দিল। যদিও পদ্ম বলেছিল ও রেডি হতে পারবে, তাও ইজনিয়া বলল সে রেডি করিয়ে দিবে। আজ আর শাড়ি পরেনি পদ্ম। ইজনিয়া একেবারে অন্যভাবে সাজিয়ে দিল। ইজহানের তো যে কথা সেই কাজ। সে চিৎকার শুরু করে দিয়েছে। তড়ি ঘড়ি করে মুনিরা শেখ পদ্মকে নিয়ে নিচে নামলেন। পদ্ম এবং মুনিরা শেখের লাগেজ আগেই গাড়িতে রাখা হয়েছে। গাড়িতে উঠতে উঠতে মুনিরা শেখ বললেন, জানো পদ্ম, এই ছেলে 1 মিনিটও লেট করতে চায় না, না হলে আবার মাথা গরম হয়ে যায়। মুনিরা শেখের কথায় মুচকি হাসল পদ্ম। ইঝান এখনো পদ্মকে খেয়াল করেনি। সে সামনে বসেছে আর মনিরা শেখ পদ্ম পেছনে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছে তাদের। অনেক জ্যাম ছিল, না হলে আরও আগেই বাসায় চলে আসতো তারা। এই জ্যামে সবার বিরক্ত লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে, কারণ সব গাড়ি একসাথে আটকে থাকা এটা প্রথম দেখেছে। তাই হয়তো ভালো লেগেছিল তার। বাসায় এসে সবাই টায়ার্ড, বিশেষ করে মনিরা শেখ। ইঝান গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল উপর হয়ে। পদ্ম রুমে গেল না, সে ডাইনিং রুমের সোফায় বসে পড়ল। এই বাসাটাও অনেক সুন্দর, সব সাজানো গোছানো। এই রুমের বাসাতেও বেশিরভাগ দেওয়ালে ইঝানের ছবি। পদ্ম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ওগুলোই দেখছে। ইঝান খেয়াল করলো পদ্ম রুমে আসেনি এখনো। মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ইঝান। পদ্ম, রুমে আসো। কথাটি পদ্মের কানে ঢুকেছে, কিন্তু তার ওই রুমে যেতে ভয় লজ্জা দুটোই কাজ করছে। সে কিভাবে যাবে? ইস, না ডাক দিলে হতো না। এখন সে কিভাবে যে ওই রুমে যায়? অনেক চিন্তা করেই রুমে ঢুকেছে পদ্ম। জি, কিছু বলবেন? ইঝান মুখ ওই দিক রেখে বলল, বাহিরে কি করছিলে? এত দূর থেকে এসেছো, ফ্রেশ হবে না? জি। ইঝান আর উত্তর দিল না। পদ্ম ইঝানের উত্তরের আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু ইঝান কিছু বলছে না। পদ্ম ভেবে নিয়েছে সে কিছু বলবে না, তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে। পদ্ম মুনিরা শেখের রুমে গেলেন, তিনিও শুয়ে আছেন। পদ্মের একটু বিরক্ত লাগছে। সবাই এমন শুয়ে আছে কেন? মা, আপনি শুয়ে আছেন কেন? কি যে বলো, এত জার্নি করে আসলাম, একটু তো ক্লান্তি লাগছে। তোমার লাগছে না? পদ্মের সহজ সরল উত্তর, না তো। মুনিরা শেখ বললেন, ইঝান কি করছে? শুয়ে আছেন দেখেছি, মা ছেলের একই দশা দেখছি। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। পদ্মকে রেখে মুনিরা শেখ ওয়াশরুমে চলে গেলেন। কিছু সময় বাদে তিনি বের হয়ে এসে পদ্মকে বললেন, চলো পদ্ম, আমার সাথে রান্নাঘরে। পদ্ম আর মুনিরা শেখ রান্না করলেন। রান্না করার মাঝে পদ্ম যে কত শত প্রশ্ন করেছে মুনিরা শেখকে, তিনি একটু বিরক্তি হননি। তিনিও সমানভাবে কথা বলে চলেছেন পদ্মের সাথে। মাঝে মধ্যে মুনিরা শেখ পদ্মকে ইঝানের রুমে পাঠাচ্ছেন। পদ্ম যতবারই আসে ততবারই উকি দিয়ে দেখে যায় ইঝানকে। মহাশয় ঘুমাচ্ছেন। এতটুকু এসে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে গেল।
দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। মনিরা শেখ খাবার পর প্লেট রেখে আসতে গিয়েছেন। ইজান পদ্মের কানের কাছে এসে বলল, খাবার শেষ করে রুমে যাবা। পদ্ম শুনে মাথা নাড়ল। মনিরা শেখ খাওয়ার পর রেস্ট করতে রুমে গিয়েছেন। ইজানের কথা মতো পদ্ম রুমে গেল। ইজান কী সব করছে কাগজে। পদ্ম সেটা না বুঝে অবুঝের মতো শুধু চেয়ে রইল। ইজান পদ্মকে দেখে তার কাগজগুলো রাখলো। খাটে বসলো সে। পদ্মকে বলল বসার জন্য। পদ্মও বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। ইজান একেবারে পদ্মের সামনে এসে বসলো। এত দূরে বসার কি আছে? পদ্ম জবাব দিল না, তার দৃষ্টি ফ্লোরের দিকে। সেটা দেখে ইজান কিছুটা ধমক দিয়ে বলল, শোনোনি কি বলেছি? আর মাথা উঠাও। পদ্ম মাথা উঠালো। ইজান মনে মনে বলল, মেয়েটা তো খারাপ না। মাঝে বলল মায়াবী চেহারা, ঠিক তাই, ফর্সা বেশি, ভুরুগুলো চিকন। দূর থেকে দেখলে মনে হবে আর্ট করা, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাবে এগুলো ন্যাচারালি এমন। এত বেশি মোটাও না, আবার চিকনও না, দুটোর মাঝামাঝি। চুলগুলো বিনুনি করা, অনেক লম্বা না চুলগুলো, পিঠের মাঝ বরাবর। সাধারণত গ্রামের মেয়েগুলোর চুল খুব বেশি লম্বা থাকে। ইজানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পদ্মের খারাপ লাগছিল। পদ্ম আবারও মাথা নিচু করে ফেলল। সরি। আচ্ছা, তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল, তোমার খারাপ লাগে না? আমাকে বিয়ে দিলে আমি সারা জীবন কান্না করতাম। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন। আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেননি। প্রথম কথাটা শুনে পদ্মের খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনে পদ্ম হেসে দিল। পদ্মের হাসি দেখে ইজানও হেসে দিল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। আচ্ছা, তুমি বুড়ো বর পেয়েছ, সেটা নিয়ে কিছু বলবে না? তোমার আগে তো আমি মরে যাব, তখন কি হবে? পদ্মের হাসি বন্ধ হয়ে গিয়েছে। পদ্ম অনেকটা আঁতকে উঠছে। এসব কি বলছেন উনি? আর বিয়ে হলো কয়েকদিন হয়েছে, আর এর মাঝে উনি এসব বলছেন? কে আগে মারা যাবে এটা আপনি কেউ জানি না। হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি। আর বুড়ো বর পেয়েছি সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। পিচ্চি মেয়ে যে এত কথা বলতে পারে সেটা জানতো না ইজান। বুঝলাম। আচ্ছা, আমি একটু তোমার আর একটু কাছে গিয়ে বসি? হ্যাঁ। এটা বলে সত্যি সত্যি ইজান পদ্মের একদম কাছে এসে বসল। পদ্ম ঘাবড়ে গিয়ে দূরে সরে আসতে চাইল, কিন্তু সে মুহূর্তে ইজান হাত টেনে ধরল। পদ্মকে একেবারে তার সাথে মিশিয়ে বসালো। পদ্মের কান জড়িয়ে ধরে বলল, জড়তা কাটাও পদ্ম, আমার সাথে কথা বলো, আমার স্পর্শ স্বাভাবিকভাবে নাও। পদ্ম কাচুমুচু হয়ে বসে আছে, তার ভালো লাগছে না ইজানের স্পর্শ। পদ্ম ইজানের হাত সরিয়ে দিল। ইজান অবাক হয়ে গিয়েছে। সে পদ্মকে মেনে নিতে চাচ্ছে, আর পদ্ম এসব আচরণ করছে। নিজের কাছে নিজেই ছোট হয়ে গেল ইজান। দুঃখিত, আমি এসবে অভ্যস্ত নয়। ইজান বুঝলো পদ্মকে। বাচ্চা মেয়ে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই হয়তো খারাপ লাগছে ইজানকে। ইজান দূরে সরে আসলো পদ্মের কাছ থেকে। সেটা না হয় বুঝলাম, তবে তোমাকে আমার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। পদ্ম চুপ করে আছে। এখন সে কি বলবে সেটাই ভাবছে, মাথায় কিছুই আসছে না। কি বলবে খুঁজে পাচ্ছ না, তাই না? পদ্ম তাকালো ইজানের দিকে। সে আশ্চর্য হয়ে গিয়েছে ইজান কিভাবে তার মনের কথাটা বলে দিল। আচ্ছা, সেগুলো না হয় বাদ দিলাম। তুমি পড়াশোনা করেছো কত দূর? আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। বিয়ে হবার পর আমি তো এখানেই চলে এসেছি। তাই আর এটুকু বলেই পদ্ম থেমে গেল। ইজান বুঝেছে মেয়েটা পড়াশোনা করত, এখন আর করবে না পড়াশোনা। মানে করতে মন চায় না। আপনারা যদি অনুমতি দিন তাহলে করব, কিন্তু এখান থেকে আমাদের গ্রাম অনেক দূর। কিভাবে যে আসবো আবার যাব? বউকে অশিক্ষিত রাখবো নাকি? এতটাই অমানুষ না আমি। আমি তোমার মা, আমার মা বাবার সাথে কথা বলবো। তোমার ওই স্কুলে পড়তে হবে না, ঢাকার একটা ভালো স্কুলে দেখে ভর্তি করিয়ে দিব। পদ্ম এক প্রকার লাফিয়ে উঠে বলল, না না, আমি ওখানেই পড়তে চাই। ঢাকা শহরের কোনো কিছুর সাথে আমি পরিচিত নয়, আমার ভয় লাগে। হ্যাঁ ম্যাডাম, আপনার তো সব কিছুতেই ভয় লাগে। একটু মেঘের আওয়াজ হলে, আমাকে দেখলে, আমি একটু পাশে বসলেও আপনি ভয় পান। এরকম লেখা ছিল আমার কপালে। হায় আল্লাহ! পদ্ম একেবারে মনমরা হয়ে গেল। ঠিকই তো, একটু বেশি ভয় পায় পদ্ম। আচ্ছা পদ্ম, বিয়ের আগে কখনো প্রেম করেছো? না মানে করতেও পারো। নিজের বইয়ের প্রথম ভালোবাসার কথাটা একটু শুনি। পদ্ম থতমত খেয়ে গেল। কী সব বলছে এই লোক? না, এসব বিষয়ে কোনো ধারণা ছিল না আমার।
আমি কখনো এসব করিনি। ইজান হেসেই দিল পদ্মের কথা শুনে। যাক, তাহলে আমিই হব তোমার প্রথম প্রেম, তোমার প্রথম ভালোবাসা, কি বলো? পদ্ম হালকা লজ্জা পেল। ভালোবাসা, প্রেম এসব নিয়ে সে অবগত নয়। আচ্ছা, তুমি এখন ঘুমাও। আমি তো ঘুমিয়েছি, আমি এখন একটু বাহিরে যাব। পদ্ম ইজানের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবেন? ইজান হাসল। আস্তে আস্তে পদ্মের ভিতরে তার বিষয়ে একটা অধিকার জন্ম নিতে শুরু করেছে। কিছুদিন পর হয়তো সব কিছু স্বাভাবিকভাবেই মেনে নিবে দুইজনে। এই তো একটু বাহিরে যাচ্ছি, তুমি যাবা? পদ্ম মাথা নাড়িয়ে জানালো সে যাবে না। পদ্ম শুয়ে পড়ল। ইজান যাওয়ার সময় পদ্মকে আবার বলে গেল, আর বলে দিয়েছে তার মা কিছু জিজ্ঞেস করলে বলতে সে বাহিরে গিয়েছে একটু। আজ হসপিটালের সব সিনিয়র ডাক্তাররা সবাই দেখা করতে এসেছে এক রেস্টুরেন্টে। মূলত শুক্রবারই সবাই এমন একটা প্ল্যান করে রাখেন, সবার একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা। এটা সবাই উপভোগ করে, বিশেষ করে সানাইয়া, কারণ সে দীর্ঘ সময়টা সে ইজহানের পাশে পাশে থাকতে পারে। আজ সানাইয়া রেডি হয়ে ইজহানকে কল দিয়েছিল তাকে যেন এসে নিয়ে যায়। ইজহানও তাই করলো, কারো কথা ফেলতে পারে না। সানাইয়া মাঝে মাঝে এই আবদারটা করে, আর ইজহানও সানাইয়ার কথা রাখে। ইজহানের গাড়িতে উঠে সানায়া বলছিল, সাদা শার্ট পরার কি দরকার? এমনিও সুন্দর, আরও সুন্দর লাগে। কোনো মেয়ে মুখ লাগিয়ে দিতে পারে তো। ইজহান ড্রাইভ করতে করতে বলল, তাই নাকি? এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে বলুন তো? সে আপনার রূপের রহস্য আপনি জানেন। এইসব সিক্রেট কথা কি আর আমাদের বলেন নাকি? বেশ একটা ভাব নিয়ে বলল কথাটা সানাইয়া। সেটাও কথা, আপনি জানবেন কিভাবে? আপনার সাথে তো আর এসব নিয়ে আলোচনা করি না। আপনার সাথে আজ ম্যাচিং করে পড়লে ভালো লাগতো। ম্যাচিং পড়ার কি দরকার? এটা আলাদা ব্যাপার, আপনার জানতে হবে না। কিন্তু সত্যি কথা, খুবই সুন্দর লাগছে আপনাকে। কি আর বলবো, এত বেশি ভালো লাগছে। মাশাল্লাহ বলুন, না হলে আমার আবার বিয়ে হবে না। সে আপনার এই সুন্দর চেহারা থাকলেও হবে না, থাকলেও হবে। আপনার জন্য এক সুন্দরী মেয়ে অপেক্ষা করে আছে। ইজহান শুধু হেসেছে সানায়ার কথায়। তার মনে হয়েছে এসব কোনো গুরুত্বপূর্ণ কথা না, উত্তর না দিলেও চলবে। রেস্টুরেন্টে ইজহান সানায়া একসাথেই ঢুকলো। কিছু কিছু মানুষ ওদের দুজনকে দেখলে মনে করবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হসপিটালের বেশ কয়েকজন ডাক্তার ধরে নিয়েছে ইজহান সানায়াকেই বিয়ে করবে। খাওয়ার সময় কেউ কেউ তো বলে ওঠে, ইজহান আর সানায়া বিয়ে করবে কবে? এই কথাটা ইজহানের থেকে সানায়া বেশি উপভোগ করেছে। ইজহান চুপ ছিল, সে বেশি কথা বলেনি। আর বিয়ের ব্যাপারটা একেবারে সবাই যখন গেট টুগেদারে যাবে তখন বলবে। এখন বলার সময়টাকে ইজহানের পারফেক্ট মনে হয়নি। ডক্টর আসিফ আহমেদ বললেন, ইজহান সাহেব, আপনি কি আসলেই সানায়াকে বিয়ে করবেন? ইজহান হেসে হেসে উত্তর দিল, আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে, দেখি ম্যাডাম রাজি হয় নাকি, না হলে তাকে বিয়ে করব। ইজহানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠল। চমকে ওঠার কথা, কারণ ইজহানের স্বভাব চরিত্রে কখনো এমনটা বোঝা যায়নি যে সে আবার একটা মেয়েকে পছন্দ করতে পারে। ইজহানের কথা শুনে সানায়া বেশি চমকে উঠেছিল। সানায়ার ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক এই কারণেই কি ইজহান তাকে পাত্তা দিত না? ইজহান আর এই টপিক নিয়ে কথা বলছে না, এবার সবাই অন্য কথা বলছে। ইজহান কিছুক্ষণ পর পর আর চোখে সানায়ার দিকে তাকাচ্ছে। সানায়া একেবারে চুপ করে আছে, বোঝাই যাচ্ছে খুব বড় ছ্যাঁকা খেয়েছে সে। সানায়া কিন্তু ইজহানের পাশেই বসেছে। প্রতিবারই সে এমন করে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে, সানায়া শুধু চামচ নাড়ছে, খাচ্ছেও না ঠিক মতো। অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দিবে বলে ঠিক করেছে, কিন্তু সানায়া চলে গেল। সবাই ওকে থাকতে বলল তাদের সাথে, কিন্তু সে চলে গেল। এই বিষয়ে ইজহান কোনো রকম ভ্রুক্ষেপ করেনি, সে নিজের মতো ফোন চাপছিল। পদ্ম একেবারে সন্ধ্যায় উঠল। ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে মুনিরা শেখের কাছে গেল। তিনি সোফায় বসে বসে টিভি দেখছেন। পদ্ম গিয়ে বসলো তার পাশে। পদ্মকে দেখে মুনিরা শেখ বললেন, ইজহান কোথায় গিয়েছে জানো? না, তবে বলে গিয়েছে উনি বাহিরে যাবেন, আর বলেছেন আপনি জিজ্ঞেস করলে জানো এটাই বলি। আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ, আমাকে ডাকেননি কেন?
এখন তো জেনেছি। আচ্ছা, চা খাবে তুমি? হ্যাঁ, আমি বানিয়ে আনছি, আপনি বসুন। সারা সন্ধ্যা মনিরা শেখ আর পদ্ম চা খেতে খেতে কাটিয়ে দিল। পদ্ম তার গ্রামে কি কি করতো সেসব কথা বলছে। মনিরা শেখ পদ্মের কথা শুনে হাসছে। কি সহজ সরল কথাবার্তা পদ্মের। মেয়েটা আসলে খুব সুন্দর মনের, কথা শুনলেই বোঝা যায়। তারা দুইজন মিলে নাটক দেখছে টিভিতে। মূলত পদ্মের এসব নাটক ভালোই লাগে। তাদের গ্রামের পাশের বাড়ির চাচির ঘরে দেখতো। পদ্মের মা টিভি আনার কথা বললেও পদ্মের বাবা অনুমতি দেননি। রাত প্রায় 10টা হয়ে যায়। ইজান মনিরা শেখকে কল করে বললেন তার আসতে দেরি হবে। তিনি আর পদ্ম যেন রাতের খাবার খেয়ে নেন। পদ্ম মনিরা শেখের রুমে গিয়ে বসলো। ওর কাছে একা থাকতে ভালো লাগছে না। পদ্মকে দেখে মনিরা শেখ বললেন, তুমি ঘুমাবে না? না মা, আসলে ভালো লাগছে না, এখন আর ঘুমও আসছে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো। আচ্ছা পদ্ম, তোমাকে কিছু কথা বলি, শোনো। জি বলুন। ইজানের সাথে তুমি কেমন আচরণ করো? মানে তোমরা যে স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্কটা আসলে কেমন? পদ্ম ঘাবড়ে গেল, কারণ আজ বিকেলেই তো ইজানের সাথে একটা বাজে আচরণ করে ফেলেছে। কিভাবে এখন সেটা তার শাশুড়িকে বলবে? তাও সে আমতা আমতা করে বলল, জি সব ঠিক আছে। মনিরা শেখ বিশ্বাস করলেন না, কারণ তাকে ইজান সকালে বলেছে সে মেনে নিতে চেষ্টা করবে। এর মানে এই না যে আজকে একেবারে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আর পদ্ম যে ইজানের আশেপাশে থাকতে চায় না, এটা বেশ খেয়াল করেন মনিরা শেখ। মনিরা শেখ জানেন, কিন্তু পদ্মকে বুঝতে দিল না সেটা। তাহলে তো ভালোই। মনিরা শেখ কিছু বললেন না। পদ্ম তার শাশুড়ির রুম থেকে চলে এসেছে। আজ সে একজন গুরুজনের কাছে মিথ্যা বলেছে, সেটা নিয়ে খুব খারাপ লাগছে। মিথ্যা কথা না বললেও পারতো, কিন্তু সত্যি শোনার পর যদি তার শাশুড়ি তাকে খারাপ ভাবে বা বকা দেয়, যদি তার সাথে আগের মতো ভালো ব্যবহার না করে, উনি যদি জানেন ওনার ছেলেকে পদ্ম মেনে নিতে পারছে না, তাহলে তো তিনি পদ্মকে অনেক কথা শোনাবে। সে কথা মনে করে পদ্ম বলেনি কিছু। বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে পদ্ম। কেন জানি তার অনেক কষ্ট হচ্ছে, কোনো কারণ ছাড়াই। এখন কান্না করতে ইচ্ছে করছে পদ্মের। বিশেষ করে তার বাবা মায়ের যাওয়ার পর থেকে এই সমস্যাটা বেশি হচ্ছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। পদ্ম গিয়ে দরজা খুলল। ইজান পদ্মকে দেখে একেবারে দাঁত দেখিয়ে হাসি দিল। হাসিটা পদ্মের খুব পছন্দ, কিন্তু মন খারাপের জন্য সে রুমে এসে পড়ল কোনো রকম প্রতিক্রিয়া না করে। ইজান ভাবলো মনে হয় তখনকার কথা ভাবছে, তাই হয়তো মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। ইজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখলো পদ্ম বারান্দায় দাঁড়িয়ে আছে। ইজান ওখানেই গেল, একেবারে পদ্মের পেছনে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাডাম? এখনও যে ঘুমাননি? ইজানের কথা শুনে পদ্ম ইজানের দিকে ফিরে তাকালো। ইজানের দিকে তাকিয়ে সে একটু পিছিয়ে গেল। তৎক্ষণাৎ গ্রিলের সাথে মাথায় ব্যথা পেল। সাথে সাথে পদ্ম উফ অস্পষ্ট একটা আওয়াজ করল। ইজান দ্রুত পায়ে পদ্মের সামনে গেল। ধমক দিয়ে বলল, আশ্চর্য, তোমাকে কি খেয়ে ফেলবো আমি? এত ভয় পাওয়ার কি আছে? ব্যথা পেয়েছো বেশি? পদ্ম কিছু না ভেবেই ইজানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মূলত সে কষ্ট কমানোর জন্য কাজটা করেছে। এদিকে ইজান চমকে উঠেছে। যেই মেয়ে বিকালে জড়িয়ে ধরাতে তার খারাপ লেগেছে, আর সে এখন জড়িয়ে ধরেছে, আর কাঁদছেই বা কেন? সে তো কিছু বলেনি, বোধহয় ব্যথা পেয়েছে তাই কাঁদছে। ইজান তার এক হাত পদ্মের মাথায় রাখলো। নরম কণ্ঠে পদ্মকে বলল, বেশি ব্যথা পেয়েছো কি? পদ্ম ইজানকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, আমি মাকে মিথ্যা বলেছি। উনি জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে সব ঠিক আছে কিনা। আমি বলেছি হ্যাঁ। আমি কখনো গুরুজনদের সাথে মিথ্যা বলিনি। আমার খুব খারাপ লাগছে। আমি আপনাকে মেনে নিব, আপনার সব কথা শুনবো আমি। আপনি দয়া করে মাকে কিছু বলবেন না, উনি আমাকে খারাপ ভাববেন। ইজান হেসে দিল। কাঁদলে মেয়েটার কণ্ঠ কি সুন্দর লাগে। আচ্ছা বলবো না, তাহলে দুই হাত দিয়ে জড়িয়ে ধরি, হ্যাঁ? পদ্ম মাথা নেড়ে সায় দিল।